জয় মহাপ্রভুর জয়। রেডিও স্যাবি দ্য স্টোরি হাট পরিবেশিত বাংলা সাহিত্যের ছোট গল্পের আড্ডা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই আড্ডায় আপনারা পাবেন রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অলৌকিক, মজা ও ভালোবাসার গল্প। আমাদের এই গল্পগুলো পুরোটাই মোবাইল ফোনে তৈরি করার জন্য কিছু ভুল ত্রুটি রয়েই যায়। অনুগ্রহ করে এই ত্রুটি মার্জনা করে গল্প শোনার আনন্দ উপভোগ করবেন। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না যেন। আজ আমরা শোনাব বাংলা সাহিত্যের নবীনা লেখিকা দীপান্বিতা রায় রচিত এক ভৌতিক আবহের ছোট গল্প, ১৩টার ঘণ্টা। গল্পের চতুর্থ পর্ব শুরু করছি আমাদের আজকের গল্প ১৩টার ঘণ্টা। পৈতৃক বাড়ি বিক্রির উদ্দেশ্যে দেবল বহুদিন বাদে তার গ্রামের বাড়িতে পা রাখল। বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। দেবলের ঠাকুরদা জমিদার রামেন্দ্র নারায়ণের প্রজাদের উপর অত্যাচারের পয়সায় তৈরি এই প্রাসাদ। ফাটকের গেট খুলতে খুলতে বাড়ির পুরনো চাকর নগেনদা দেবলকে দেখে চমকে উঠল। আজ অমাবস্যা, দিনটা অশুভ। তাই নগেনদা দেবলকে ফিরে যেতে অনুরোধ করে। কিন্তু কুসংস্কারহীন দেবল আজ এখানে থেকে বাড়ি বিক্রির ব্যাপারটা পাকা করে যেতে চায়। তাই সে বাড়ির ভেতর প্রবেশ করে। বৈঠকখানায় জমিদার রামেন্দ্র নারায়ণের একটা পোর্ট্রেটের উপর দেবলের চোখ পড়ে। চোখ পড়তেই চমকে ওঠে দেবল। চারিদিকে মলিনতার মধ্যেও ছবিটার চোখ দুটো যেন অন্ধকারেও জ্বলছে। ছবির দিক থেকে দেবল সরে যেতেই ঘরের কোনায় রাখা গ্র্যান্ডফাদার ক্লকটায় ঢং করে ঘন্টা বাজল। চমকে উঠল নগেনদা। উদ্বিগ্ন স্বরে বলল, সে আগেই জানতো আজই সেই অভিশপ্ত দিন। নগেনদার মাথাটা খারাপ হয়েছে ভেবে দেবলের মনে দুঃখ লাগলো। নগেনদার জন্য কিছু করতে হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর দেবল বাড়িটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। বাড়ির পেছন দিকে একটা চালা ঘর দেখে দেবল নগেনদাকে জিজ্ঞেস করতে নগেনদা বলল, ওটা হাসেম ফকিরের মাজার। বিশেষ বন্ধুত্বের কারণে হাসেম ফকিরকে দেবলের পিতামহ ওই জমিটা থাকার জন্য দান করেছিলেন। গ্রামের লোকেরা হাসেম ফকিরকে খুব ভক্তি শ্রদ্ধা করে। তারা প্রত্যেক দিন এখনো আসে আর মোমবাতি জ্বালিয়ে যায়। বিদ্যুতের অবস্থা খুব শোচনীয়, আর ইন্টারনেটও নেই। তাই দেবল রাত্রে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়ার আগে নগেনদা দেবলকে বলে সে না ডাকলে দেবল যাতে দরজা না খোলে। সে আরো বলে, এই অশুভ দিনে এখন ১৩টার ঘণ্টা না বাজলেই ভালো। ১৩টার ঘণ্টার কথা শুনেই দেবলের মনে পড়ে গেল
পুরনো দিনের কথা। জমিদার রামেন্দ্র নারায়ণের অত্যাচারের কাহিনী। ঘড়ি মেরামতিতে দক্ষ রামেন্দ্র নারায়ণ ঘড়িতে 12টা বাজার সময় 13 বার ঘন্টা বাজানোর আয়োজন করলেন। 13টার ঘন্টা শুনে জমিদারের লাঠিয়ালরা ঝাঁপিয়ে পড়বে প্রজাদের উপর। জোয়ান, মদ্য, বুড়ো, বাচ্চা, কাউকে রেয়াত করা হবে না। পরিকল্পনা মাফিক কাজ হলো। পুড়ে খাক হয়ে গেল চাষিদের পাড়া। অসংখ্য মানুষ মারা গেল। পুলিশ এসে জমিদারের বাড়িতে চা জল খাবার খেয়ে চলে গেল। কোনো বিচার হলো না। অপরাধীরাও ধরা পড়ল না। সবকিছুই আবার আগের মতন চলতে লাগলো। কিন্তু সেই গ্র্যান্ডফাদার ক্লক বন্ধ হয়ে গেল। তাতে আর ঘন্টাও পড়ে না, কাঁটাও নড়ে না। তার কিছুদিন বাদে একদিন জমিদার বাবু তার ঘোড়ার গাড়িতে চড়ে গেট দিয়ে বেরোচ্ছেন। এমন সময় পথ আটকে দাঁড়ালো এক পাগল বুড়ো। হাওয়ায় তার পাকা চুল এলোমেলো উঠছে, দু চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে আগুন। জমিদারের মুখের সামনে আঙুল তুলে সে বলল, মনে করিস না তুই রেহাই পাবি। তারা তারা সবাই আসবে, আবার আসবে, আবার আসবে। যেদিনে তাদের মেরেছিলিস সেই দিনেই ফিরে আসবে তারা। সেদিন তুইও রক্ষা পাবি না, তোর বংশের কেউ রক্ষা পাবে না। গেটের পাহারাদাররা তক্ষুনি বুড়োকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সেদিন বাড়ি ফিরেই জ্বর আসে রামেন্দ্র নারায়ণের। জ্বরের ঘোরে সারাক্ষণ নাকি ভুল বকছিলেন। কোনো ওষুধ কাজ করেনি। সেই জ্বরেই 3 দিনের মাথায় মারা যান রামেন্দ্র নারায়ণ। গল্পটা নগেনদা বলেছিল দেবলকে, আর এটাও বলেছিল সেই দিনটা নাকি ছিল কার্তিক মাসের অমাবস্যা। সে বছর নাকি কোনো একটা মাসে 2টো অমাবস্যা পড়েছিল, তাই কার্তিকের ওই দিনটি ছিল বছরের 8ম অমাবস্যা। নগেনদার কেমন একটা ধারণা ছিল কার্তিক মাসে 8ম অমাবস্যায় যদি বড় ঘড়িতে 13টার ঘন্টা পড়ে, তাহলে সেই পুড়ে যাওয়া চাষিদের প্রেতাত্মারা জেগে ওঠে এই জমিদার বাড়িতে হানা দেবে প্রতিশোধ নিতে। মাসটা যে কার্তিক সেটা দেবল জানে, কিন্তু পূর্ণিমা অবশ্য তো আর খেয়াল রাখা সম্ভব নয়। মোবাইলটা তুলে নিয়ে দেবল দেখল ইন্টারনেট রয়েছে। গুগলে সার্চ দিতেই বোঝা গেল রাতটা অমাবস্যা, আর শ্রাবণে 2টো অমাবস্যা পড়েছে। তাই বৈশাখ মাস থেকে ধরলে এটাও বছরের 8ম অমাবস্যা। সবটাই একজন অশিক্ষিত মানুষের মন গড়া গল্প, জানে দেবল। তবুও সবই কেমন যেন মিলে যাচ্ছে দেখে সিদ্ধারার কাজটা শিরশির করে উঠল একটু। মনটা ঘোরানোর জন্য মোবাইলের দিকে তাকিয়ে দেখল ইন্টারনেট চলে গেছে। ঠান্ডা নেই তেমন, তবু জানলাগুলো বন্ধই করে দিল। ঠিক করলো আলোটা নেভানোর দরকার নেই।
এমনিতে যেরকম নিভু নিভু আলো, ঘুমোতে তেমন একটা অসুবিধে হবে না, কিন্তু মশারির ভিতর ঢুকে বালিশে মাথা রাখতেই দুবার দপদপ করে নিভে গেল আলোটা। মুহূর্তের মধ্যে জমাট বাঁধা কালো অন্ধকার যেন চারপাশ থেকে চেপে ধরল দেবলকে। সঙ্গে অদ্ভুত কানে তালা ধরা নৈশব্দ। একটা ঝিঁঝির ডাকও কোথাও শোনা যাচ্ছে না। প্রাণপণে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে দেবল। একটু যেন ঝিমুনিও এসেছিল, কিন্তু হঠাৎ একটা প্রবল অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। রাত কটা বোঝার জন্য অভ্যাসে বালিশের পাশে হাতড়ে দেখল মোবাইল জ্বলছে না, অথচ চার্জ যে ছিল সে একটু আগেও দেখেছে। ঘর আগের মতোই নিশ্ছিদ্র অন্ধকার। কিন্তু কিন্তু দেবল স্পষ্ট বুঝতে পারছিল অতীতের পাতা উল্টে রামেন্দ্রনারায়ণ চৌধুরীর জমিদার বাড়ি যেন জেগে উঠছে। গোপন ষড়যন্ত্রের ফিসফাস শোনা যাচ্ছে দেওয়ালের ওপারে। কারা যেন হেঁটে যাচ্ছে সতর্ক পায়, কথা বলছে চাপা গলায়। লাঠি সড়কির ঠোকাঠুকি অস্পষ্ট শব্দ কানে আসছে। ঠিক দেওয়ালের ঘরের সামনে দিয়ে কে যেন খুব তাড়াতাড়ি হেঁটে যেতে গিয়ে থমকে দাঁড়ালো দরজার সামনে। নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে দেবল। না, পায়ের আওয়াজ এগিয়ে গেল সিঁড়ির দিকে। নিচের তলায় অনেক মানুষের অস্পষ্ট অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। লোহার ওপর ঘষ্টানোর মৃদু আওয়াজ। সাবধানে সিংহ দরজা খুলে কারা যেন বেরিয়ে গেল। গোটা বাড়িটা দম বন্ধ করে কি এক সর্বনাশের জন্য অপেক্ষা করছে। কান খাড়া করে বিছানায় শুয়ে আছে দেবল। হঠাৎ রাতের অন্ধকারে সব নৈশব্দ ভেঙে দিয়ে গ্র্যান্ডফাদার ক্লকের ঘন্টা বাজতে শুরু করলো। শেষ করছি আমাদের গল্পের ৪র্থ পর্ব। পরের পর্ব শুনতে সঙ্গে থাকুন আগামী ভৌতিক শনিবারে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন রেডিও স্যাভি।